আসসালামু আলাইকুম। আমি জি এম রাশিদুল ইসলাম রাহাত, পড়ালেখা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। স্বাগতম সবাইকে ইনভার্স লার্নিং এর এই ভিডিওতে। আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠের প্রথম চ্যাপ্টার, এবং এটা প্রথম চ্যাপ্টারের প্রথম লেকচার আলোচনা করব। এখন আমাদের প্রথম অধ্যায়ের নাম কি? সেটা হচ্ছে জীব বৈচিত্র্য। এই অধ্যায় শেষে আমরা যে বিষয়গুলো শিখতে পারবো সেগুলো কি? জীববৈচিত্র্যটা কি, জীববৈচিত্র্যের উদ্ভব, জীববৈচিত্র্যের স্বরূপ, জীবের পারস্পরিক সম্পর্ক, জীব বৈচিত্র্য পরিমাপের উপায়, বাংলাদেশের জীববৈচিত্র্য, জীববৈচিত্র্যের ঝুঁকি ও প্রতিকার। আমরা এই টপিকগুলো এই চ্যাপ্টারের মাধ্যমে জানবো। এখন আজকের এই লেকচারে আমরা অনলি প্রথম দুইটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে জীববৈচিত্র্য কি এবং জীববৈচিত্র্যের উদ্ভব। বোঝা গেছে? তার আগে আমরা লেকচারটি শুরু করার আগে এখানে কিছু ইন্ট্রোডাকশন কথা আছে, আমরা এগুলো পড়ি। সেগুলো কি? যদি তোমাকে প্রশ্ন করা হয় এই পৃথিবী কেন সুন্দর, তবে নানান উত্তর আসতে পারে। কিন্তু যদি আমাদের জানা অন্যান্য গ্রহের সাথে তুলনা করি, তবে বুঝতে পারবো পৃথিবীর এই সৌন্দর্যের পিছনে নিশ্চিত করেই ভূমিকা রাখছে এর বিচিত্র জীবজগৎ। মঙ্গল গ্রহ, বৃহস্পতি কিংবা চাঁদ, এসব উপগ্রহ যেগুলোর কথাই আমরা বলি না কেন, সেগুলো রুক্ষ প্রাণহীন একটা পরিবেশ। বুঝা গেছে? আমরা মনে করতে পারি যে মঙ্গল গ্রহ, বৃহস্পতি, চাঁদ এগুলো অনেক সুন্দর। আসলে কিন্তু এগুলো তো সুন্দর না, এগুলো রুক্ষ প্রাণীন। এখানে কোনো রকম ভ্যারিয়েশন নেই, জীবজগতের কোনো রকম বিচিত্রতা নেই। বোঝা গেছে? মানে বৈচিত্র্যপূর্ণ জীবজগৎ নেই সেখানে। কিন্তু আমাদের পৃথিবীতে আছে, লাল আছে, হলুদ আছে, বিভিন্ন রকম কালার আছে, বিভিন্ন রকম জীবজগৎ আছে। আমরা এর মাধ্যমে বুঝতে পারি আমাদের পৃথিবীটা কত সুন্দর। তার তুলনায় পৃথিবীর এই সজীব প্রাণময় পরিবেশ আমাদের মধ্যে সম্পূর্ণ একটি ভিন্ন অনুভূতি তৈরি করে। বোঝা গেছে? এটা হচ্ছে বিষয়। মানুষ সহ এই পৃথিবীতে নানান বৈশিষ্ট্যের কোটি কোটি জীব আছে। সেগুলোর আকার, আকৃতি, রং, বাসস্থান, খাদ্য ইত্যাদি সবকিছুতে রয়েছে বৈচিত্র্য, তাই না? বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ গবেষণা ক্ষেত্র হচ্ছে জীবের বৈচিত্র্য সম্পর্কে জানা। মানে এই যে এই বৈচিত্র্যটা জানার জন্য অনেক রকম গবেষণা হয়ে থাকে। কিভাবে ভিন্ন ভিন্ন জীব ভিন্ন ভিন্ন পরিবেশে টিকে থাকে, সেগুলোর প্রজনন বা সংখ্যা বৃদ্ধি কিভাবে নিয়ন্ত্রিত হয়, সেগুলোর পুষ্টি বা খাদ্যের বিষয়টি কিভাবে তারা নিশ্চিত করে, বিজ্ঞানীরা এর সবকিছু জানতে চান, যার কারণে এত গবেষণা। বোঝা গেছে? তীব্র ঠান্ডা মেরু অঞ্চলে, ঠান্ডা কোথায় থাকে? মেরু অঞ্চলে, উত্তপ্ত বালুকাময় মরুভূমিতে, কিংবা সূর্যের আলোর নিশানাহীন সমুদ্রের গভীর তলদেশের পরিবেশে যেভাবে খাপ খাইয়ে নানান ধরনের জীব বেঁচে থাকছে, তা বিশ্ব এক অপার বিস্ময়ের ব্যাপার। কেমন দেখো, ওই মরুভূমিতে কত রোদ, তাই না? উত্তপ্ত, সেখানে বেঁচে থাকে কি? উট বেঁচে থাকে। সমুদ্রের তলদেশে কি থাকে? শৈবাল থাকে। দেখবা একেবারে গভীর তলদেশে যেখানে মানুষ বাঁচা অসম্ভব, সেখানে শৈবাল থাকে, বিভিন্ন রকম প্রাণী থাকে। এইগুলোই সবকিছু জীববৈচিত্র্যের কারণে সম্ভব। আমরা এই অধ্যায়ে এই বিস্ময়কর জীববৈচিত্র্য নিয়ে প্রাথমিক ধারণা গ্রহণ করব। উপরের শ্রেণীতে ধীরে ধীরে আরো বিস্তারিতভাবে তোমরা এসব বিষয় জানতে পারবে। জীববৈচিত্র্য কি? আমাদের আজকের প্রথম টপিক সেটা হচ্ছে জীববৈচিত্র্য। ইংলিশ কি? বায়োডাইভার্সিটি। বায়ো মানে জীব, আর বৈচিত্র্য ইংলিশ কি? ডাইভার্সিটি। এই শব্দ দ্বারা পৃথিবীতে জীবনের বিপুল বৈচিত্র্য বর্ণনা করা হয়। জীববৈচিত্র্য বলতে উদ্ভিদ, প্রাণী, অণুজীব সহ সকল জীবের মধ্যে বিদ্যমান বৈচিত্র্যকে বোঝায়। বোঝা গেছে? মানে উদ্ভিদ প্রাণীর ভিতর যে বৈচিত্র্যগুলো আছে এগুলোকে জীববৈচিত্র্য। পৃথিবীতে ঠিক কত সংখ্যক ভিন্ন ভিন্ন জীব আছে তা নিশ্চিত করে এখনো আমাদের জানা নেই। তবে বিজ্ঞানীরা অনুমান করেছেন যে প্রায় 8 থেকে 10 14 মিলিয়ন। এখন এই মিলিয়ন জিনিসটা কত বলতো? 80 থেকে 140 লক্ষ বিভিন্ন প্রজাতির জীব এই পৃথিবীতে রয়েছে। মানে এত পরিমাণ জীব রয়েছে। আমরা কয়টা জীবের নাম জানি? আমরা হাই স্কেলে 100 200 জানতে পারি, কিন্তু আসলে কিন্তু এত পরিমাণ আছে। কারো কারো ধারণার মতে এই সংখ্যাটা আরো বেশি। তবে যাই হোক না কেন, এসব জীবের বেশিরভাগই আমাদের অজানা। এখন পর্যন্ত মাত্র 1.2 মিলিয়ন বা 1.2 মিলিয়ন, একে কি বলে, 12 লক্ষ প্রজাতি শনাক্ত এবং বর্ণনা করা হয়েছে, যার অধিকাংশই অবশ্য পোকামাকড়। মানে কি, বেশিরভাগই পোকামাকড়। এর অর্থ দাঁড়ায় যে কোটি কোটি অন্যান্য জীব এখনো আমাদের কাছে রহস্যময়, অজানা। এটা বলো তো কি? দেখি কি মনে হচ্ছে? এটা একটা প্রজাপতি। এখন প্রজাপতিরও বিভিন্ন রকম প্রজাতি আছে, আমরা আস্তে আস্তে সবগুলো জানবো। এখন আমাদের সেকেন্ড টপিক আজকে জীববৈচিত্র্যের উদ্ভব। বর্তমানে জীবিত সকল প্রজাতির অনন্য বৈশিষ্ট্যগুলো হাজার হাজার বছরে প্রজন্মের পর প্রজন্ম ধরে বিকশিত হয়েছে।
একটি জীব তার পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য যেসব কৌশল ও পদ্ধতি অনুসরণ করে তাকে বলা হয় অভিযোজন বা অ্যাডাপশন। এখন অভিযোজন কাকে বলে বলো তো? এটা ইম্পর্ট্যান্ট একটা সংজ্ঞা। সেটা হচ্ছে একটি জীব তার পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য যেসব কৌশল ও পদ্ধতি অনুসরণ করে তাকে কি বলে? অভিযোজন। অপরদিকে নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই জীবের এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে যাবার সময় কিছু পরিবর্তন ঘটে, যে কারণে আমরা দেখতে হুবহু আমাদের মা বাবার মতো না হয় একটু আলাদা হয়। কারণ কি? এই যে প্রজন্মের এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যেতে যে পরিবর্তনটা ঘটে, যার কারণে আমরা একটু আলাদা হই। যমজ না হলে ভাই বোনের চেহারাও হুবহু একই হয় না, যদিও তারা একই বাবা মায়ের সন্তান। মা বাবা থেকে সন্তান এই এক প্রজন্মে চেহারার এই পার্থক্য খুব ছোট পরিবর্তন, ঠিক আছে, কিন্তু লক্ষ লক্ষ বছর ধরে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই ছোট পরিবর্তনগুলো ঘটতে থাকে। এক পর্যায়ে এমন বৈশিষ্ট্যের নতুন জীব দেখা যায় যে যা সেগুলোর আদি পূর্বপুরুষ থেকে আলাদা। মানে জিনিসটা হয়েছে কি, যে আমরা জাস্ট একটা প্রজন্মের এতটুকু ভেরিয়েশন দেখি, তাহলে কোটি কোটি বছর আগের যে জীবটা ছিল তারা দেখতে কেমন ছিল, বুঝা গেছে? এটা বোঝাতে চাইছে এখানে। এইভাবে দীর্ঘ সময় ধরে জীবের মধ্যে পরিবর্তন ঘটার যে প্রক্রিয়া তাকে কি বলা হয়? বিবর্তন। বিবর্তন মানে কি? দীর্ঘ সময় ধরে জীবের মধ্যে পরিবর্তন ঘটার প্রক্রিয়াকে কি বলে? বিবর্তন। বিবর্তন এবং অভিযোজন প্রক্রিয়ায় প্রাপ্ত বৈশিষ্ট্যই জীবজগতের সদস্যদের একে অন্যের কাছ থেকে আলাদা করে তুলেছে। যে কোনো প্রাণী তার জীবদ্দশায় নিজের প্রতিরূপ সৃষ্টির মাধ্যমে তার প্রজাতিকে বাঁচিয়ে রাখে, যা আমরা প্রজনন হিসেবে জানি। বুঝা গেছে? এটা হচ্ছে বিষয়। যে জীবগুলো সময়ের সঙ্গে বিবর্তিত ও অভিযোজিত হয়ে হয়ে একে অপরের থেকে এতটাই আলাদা হয়ে গেছে যে যেগুলো সেগুলো আর একে অপরের সঙ্গে প্রজননে অংশ নিতে পারে না, সেগুলোর আলাদা প্রজাতি হিসেবে বিবেচনা করা হয়। যেসব জীব একে অপরের সাথে প্রজনন করতে পারে সেগুলোকে সাধারণত একই প্রজাতির ভেতরে অন্তর্ভুক্ত করা হয়। বোঝা গেছে? মানে আলাদা আলাদা প্রজনন করতে পারে বলে এদের এক প্রজাতি হিসাবে মানে ব্যবহার করা হয় না, মানে গণ্য করা হয় না। যদি মানে যেসব জীব একে অপরের সাথে প্রজনন করতে পারে তাদের একই প্রজাতির আর কি অন্তর্ভুক্ত করা হয়। এখন কি প্রজাপতির সাথে প্রজনন করতে পারে, ঘটাতে পারে? প্রজাপতি কি গরু ছাগলের সাথে প্রজনন ঘটাতে পারে? পারে না। এই কারণে কি এটা একই প্রজাতির না। বোঝা গেছে? এটা হচ্ছে বিষয়। আমাদের লেকচার আজকে এতটুকুই ছিল। আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব জীববৈচিত্র্যের স্বরূপ নিয়ে এবং অন্যান্য টপিক নিয়ে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো তোমরা। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। ধন্যবাদ সবাইকে।